আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি একেবারে পিঠার ডালি সাজিয়ে বসেছি আপনাদের সামনে। স্বাভাবিক ধরতেই পাচ্ছেন পাক্কন পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমি শুধু রেসিপি বলে দিব না, আজকে আমি আমার জীবনের খুব সুন্দর এবং নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে পিঠেগুলো বানিয়েছি দেখুন, এগুলো কিন্তু আমি বক্সে ভরেছি। আর এই বক্স দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু শুধু ঘরে খাবারের জন্য নয়, বরং কোথাও পাঠাবার উদ্দেশ্যে এভাবে বক্স করা হয়েছে। কেন এভাবে বক্স করলাম আর কিভাবে পিঠাগুলোকে তৈরি করলাম, সম্পূর্ণ পদ্ধতি আজকে আপনাদের বলে দিব। আবার দেখুন, এই বক্সের পিঠাগুলোর মধ্যে কিন্তু রঙে কিছুটা তারতম্য আছে। এটার কারণও আমি আপনাদেরকে খুব শীঘ্রই ব্যাখ্যা করে দিব। দুটো বক্সে দুই রকম কালার কেন হয়েছে, পদ্ধতি সবই বলে দিচ্ছি। আমার আজকের রেসিপিটি ছিল মুগ পাক্কন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 পোয়া পরিমাণ মুগ ডাল। মুগ ডালটাকে খুব ভালো করে টেলে নিতে হবে ধোয়ার আগেই। না টানলে কিন্তু মুগ ডাল একটা কাঁচা গন্ধ থাকে, পিঠাটা খেতে মোটেই ভালো লাগবে না। খুব সুন্দর করে আপনারা যখন ডালটা থেকে একটা ভালো ফ্লেভার বের হবে ধরে নেবেন ডালটা টালা হয়ে গেছে। ওই অবস্থায় ধুয়ে ডালটাকে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিব। এখানে আমি প্রাথমিক অবস্থায় পানির পরিমাণটা খুবই কম দেব, কারণ এই রেসিপিতে আমি মূলত পানির পরিবর্তে পুরোটাই দুধ ইউজ করব। লিকুইড দুধ জাল দিয়ে রেখেছি, সেই দুধটাই আমি এই রেসিপিতে ব্যবহার করব। আমার নানুকে সবসময় দেখতাম যে কোনো হালুয়া এবং পিঠা বানাতে উনি পানি ইউজ করতেন না, সবসময়ই দুধ দিতেন। আর সেদ্ধের সাথে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা, যেমন এলাচি, দারচিনি, তেজপাতা। প্রেসার কুকারে সেদ্ধ করেছি। সেদ্ধটা দেখুন, অল্প পরিমাণে পানি দেওয়া, এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, কিছুটা আধা গোটা রয়ে গেছে। এই পর্যায়ে আমি দুধ ঢেলে দেব পরিমাণ মতো, যাতে পিঠাটা সিদ্ধও হবে এবং দুধটাও শুকিয়ে যাবে। ঠিক ওভাবে আন্দাজ করে দুধ দেব। আমি 1 পোয়া ডালের জন্য আধা লিটার দুধ আমি সিদ্ধ দিয়েছি। আমার পুরো দুধটাই লাগবে পিঠায়। সুন্দর করে মেখে আমি সামান্য লবণ দিয়ে প্রেসার কুকারটা আমি জাল দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে মোটামুটি 1 সিটি বা 2 সিটি হলে কিন্তু আপনার এই ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে সিটি দুটো দেওয়ার পরে আমি ঢাকনা খুলি এবং এই পর্যায়ে দেখুন ডালটা কিন্তু অনেক সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। কোনো বাড়তি দুধ দেখা যাচ্ছে না, পুরোটাই শুকিয়ে গেছে এবং পিঠার ডালটাও হাতে নিলেই গলে যাচ্ছে, এরকম একটা পর্যায়ে চলে এসেছে। তো এই অবস্থায় আমি ডালগুলোকে নিয়ে সুন্দর করে হাঁড়ি থেকে সরিয়ে পাটায় পিষে নেব। অনেকে ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু আমি শিলপাটায় পেশাটাকেই প্রেফার দিচ্ছি। ব্লেন্ডারে অনেক সময় পুরো ব্লেন্ডারে গায়ে লেগে যায়, একটু বেশি পাতলা হয়ে যায়, সেটা চাইতে শিলপাটায় বেটে নিলেই ভালো, জিনিসটা সুন্দর হয়। একটু কষ্ট হলেও চেষ্টা করবেন শিলপাটায় বাটতে। আর যদি একান্ত শিলপাটায় বাটার মতো ব্যবস্থা বা অবস্থা না থাকে, তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা ব্লেন্ডারও করে নিতে পারেন। আর সেদ্ধটা যেহেতু খুব সুন্দর হয়েছে, বাটতে কিন্তু কোনো কষ্টই হবে না। এই যে দেখুন, বাটার পরে এরকম একটা অবস্থা দাঁড়াবে, কোনো গোটা থাকবে না, একদম সুন্দরভাবে মিহি হয়ে জিনিসটা গলে যাবে। এই পর্যায়ে আমি আমার শিরাটা রেডি করে নিয়েছি। এই শিরায় আমি আসলে চিনি এবং গুড় দুটোই ব্যবহার করেছি। 2 কাপ চিনি এবং 2 কাপ পরিমাণ গুড় আমি এখানে জাল দিয়েছি। আসলে পিঠার যে টেস্ট, এটা কিন্তু এই গুড়ের কারণেই বেশি বেড়ে যায়। শুধু চিনি দিয়েও করতে পারেন বা শুধু গুড় দিয়েও করতে পারেন, কিন্তু আমার পিঠার পরিমাণ যেহেতু বেশি আর আমার গুড়ের স্বাদটা ভালো লাগে, তাই আমি চিনি এবং গুড় দুটোই মিক্স করেছি। এবার বেটে রাখা সেই ডাল বাটাগুলো কড়াইতে দিয়ে দিলাম। একটু টেলে নিব, গায়ে যদি কোনো বাড়তি পানি থাকে সেটা চলে যাবে। এভাবে টালতে টালতেই এই পিঠার মধ্যে আমি মিশাবো চাউলের গুঁড়ি।
এই পিঠায় কিন্তু চাউলের গুঁড়ি ব্যবহারটা মাস্ট, তাহলে পিঠাটা মচমচে হবে। অনেকে ময়দা দেন, ময়দা না দিয়ে চাউলের গুঁড়িটাই দেবেন। ময়দা দিলে কিন্তু পিঠাটা নরম হয়, কুরকুরে মচমচে ভাবটা হয় না। আর রঙটা সুন্দর হওয়ার জন্য আমি এতে মিক্স করছি কিছু হলুদের গুঁড়ো, সেই সাথে দিয়ে দিলাম কিছু লবণ, কারণ যেহেতু চাউলের গুঁড়ি মিক্স হবে একটু লবণটা না দিলে টেস্ট ভালো আসবে না। আর কালারের সৌন্দর্যের জন্য শুধু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। কিছুক্ষণ টালার পরে আমি এতে মিক্স করব জাল দিয়ে রাখা দুধের আরও কিছু অংশ। বারবারই বলছি, আমার এই পিঠাটা আসলে এত মজা হবার কারণ আমি এখানে পানি ইউজ করি না, বরং সম্পূর্ণ জিনিসটাই দুধের উপরে তৈরি হয়। আসলে আমরা কিন্তু গ্রামাঞ্চলে বা বাসা বাড়িতে যখন মুখ পাকন বানাই তখন কিন্তু আমরা এত কিছু ফলো করি না। কিন্তু আজকে আমি যেহেতু শুরুতেই বলেছি এটা বিশেষ কারোর জন্য পাঠানো হচ্ছে, একটু যত্ন নিয়ে একটু ভালোবাসা নিয়ে বানাচ্ছি, তাই আমি একটু খরচ হলেও পানির পরিবর্তে দুধটা ইউজ করছি। তো যাই হোক, এখানে মোটামুটি দুধের সাথে আমার মুগ ডালটা মেশানোর পর আমি আরও 2 কাপ চালের গুঁড়ো দিয়েছি। ভালো করে সুন্দর করে মিক্স করে একটা কাই করে নিয়েছি। আপনার সেদ্ধটা যদি ভালো হয়, চাউলের গুঁড়াটা পরিমাণ মতো যখন আপনি দিবেন, কাইটা কিন্তু আপনার অনেক সুন্দর হবে। এবার চলে যাব ডিজাইনে। ছোটোবেলায় আমরা আসলে নানির সাথে বসে সব কাজিনরা পিঠার ডিজাইন করতাম। সেই সুযোগ বা সময় এখন নেই, ঘরে কোনো হেল্পিং হ্যান্ডও নেই, সব কিছুই আসলে এখন একা করতে হয়। পিঠার কাই তৈরি করা, পিঠা বানানো, ডিজাইন করা সব একা এক হাতে করেছি। মাশাআল্লাহ এর ফলও পেয়েছি, খুব স্যাটিসফাইড, নিজের মতো করে সব কিছু করা হয়েছে। আর এই ডিজাইনের ব্যাপারে বলতে চাই, আমি কিন্তু ডিজাইনের বিষয়ে খুবই আনাড়ি, একেবারেই এক্সপার্ট নই, তারপর নিজের মতো করি। যেভাবে করলে অন্তত দাগটা একটু গভীর হবে, শিরাটা ঢুকবে, সেভাবে দাগগুলো দেওয়ার চেষ্টা করি। সিম্পলের মধ্যে কিছু ডিজাইন হয়ে যাচ্ছে। এই ডিজাইন তৈরি করতে করতেই আমি আসলে আমার নতুন অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কিছুদিন আগে একটা ভিডিও দেখে আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই এবং আপু, তারা হাজব্যান্ড ওয়াইফ, আমাকে ফোনে নক দিল এবং জানতে চাইল আমি মুগ পাকুন বানাতে পারি কি না। আপুর নাকি ভীষণ ইচ্ছে হচ্ছে মুগ পাকুন খেতে। তো আমি সাথে সাথে বললাম, হ্যাঁ পারি, আপনি খাবেন, আমি পাঠাবো। তো আপু বলল, না এভাবে পাঠালে হবে না, আমার জন্য একটু বেশি করে পাঠাতে হবে এবং আমি তোমাকে সেভাবে পেমেন্ট করব। এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা, কারণ সবাই জানে আমি শখের রাঁধুনি, আমি কখনোই অর্ডার নিই না। কিন্তু আপু শখ করেছে বলে কথা, ওনাকে সরাসরি নাও করতে পারছি না, তো পেমেন্ট নেওয়ার কোনো উদ্দেশ্যও আমার ছিল না। যেহেতু উনি ভালোবেসে বলেছেন, কোনো রকম ইগনোর করে আমি বলেছি আমি আগে পিঠা বানাই, আপনি খান, তারপরে দেখা যাবে পেমেন্টের কথা। তো যে ভাবা সেই কাজ, যেদিন উনি ফোন দিয়েছে আমি সেদিনই দেখলাম আমার ঘরে সব কিছু আছে, পিঠা বানানো আমার কোনো সমস্যাই হবে না। যদিও আমি এখন একটু সিক, কিন্তু আসলে আপু ভাইয়া কেউই এই বিষয়টা জানে না। তো যেহেতু তারা অর্ডার হিসেবেই দিয়েছে, কিন্তু আমি কিন্তু ভালোবেসে এই পিঠাগুলো বানাচ্ছি, খুব যত্ন নিয়ে বানাচ্ছি, যাতে তারা খেয়ে তৃপ্তি হয়। একটা আমাদের কাছে আসলে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আপু মানে অনেক কিছু, এটা বিশাল বিষয়। তাদেরকে আমরা খুবই শ্রদ্ধা করি, সম্মান করি। আপু আমার হলমেট ছিলেন, তো সেই হিসেবে আপু একটা আবদার করেছে আমি তাকে কিছু দিব, এটাই আমার কাছে ছিল সবচেয়ে বড় একটা খুশির বিষয়। তো সেভাবে আমি পিঠা রেডি করলাম। পরের দিনই মোটামুটি আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। একা এক হাতে বানালাম, সব কিছুই করলাম নিজের মতো করে। এবং মাশাআল্লাহ আপু পিঠা খেয়ে এত পছন্দ করেছে এবং এত প্লিজড, আমাকে ফোন দিয়ে বললো, জিনিয়া এত জায়গায় এত পিঠা খেয়েছি, কিন্তু এরকম এত স্বাদের মুগ পাকুন পিঠা কখনো খাইনি। তো আপুকে বললাম, আপু আসলে এর পিছে কিছু সিক্রেট রেসিপি আছে, আমি একদিন আপনাকে বলবো। সে বলাটাই আজকে ভিডিওতে দেখালাম। সিক্রেট রেসিপি আসলে সেই দুধটাই, দুধ দিয়ে অনেকেই করে না বা জানে না, কিন্তু এই পিঠায় দুধ দিলে পিঠার স্বাদটা অনেক বেড়ে যায়। সেই সাথে কিছু ঘিয়ের মিশ্রণও থাকে, এটা ময়ান করার সময় অল্প পরিমাণে দিতে হয়। আর বাকিটা তো সবাই জানে, ডিজাইন করার সময় একটু তেল মেখে দিতে হবে।
আমি আসলে যেহেতু অর্ডারের কাজ নেই না, আমার কাছে সেরকম কোনো প্রস্তুতিও ছিল না। যা কিছু দেখছেন সব নিজেই জোগাড় করেছি, কিছু বুদ্ধি বের করেছি কিভাবে কাটিং করব, কী দিয়ে নকশা করব। বাচ্চাদের কিছু খেলনার আইটেম বের করেছি, বা ঘরে নিত্য প্রয়োজনীয় যা কিছু থাকে সেগুলো দিয়েই আমি কোনো রকম পিঠা ডিজাইনগুলো সেরেছি। যেটা দিয়ে ব্যবহার করলে একটু তাড়াতাড়ি হবে সেভাবেই করে নিয়েছি। তো মাশাআল্লাহ মোটামুটি সাকসেসফুল, পিঠা টিঠা সবই তৈরি করতে পেরেছি। আপুদের জন্য কিছু বানিয়েছি, নিজের ঘরের জন্য করেছি। যেহেতু করবো অল্প তো আর করবো না, বেশি করেই করব। তো এইভাবেই নকশার কাজও শেষ করলাম যত দ্রুত আমার পক্ষে সম্ভব হয়। এরপর যথারীতি পিঠাগুলোকে ভাজতে হবে, আর ভাজার সময় অবশ্যই ডুবো তেল দিতে হবে। কোনোভাবেই এই পিঠাগুলো অল্প তেলে ভাজা যাবে না, একটু সুন্দর করে কষ্ট করে ডুবো তেলে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যে ট্রিক্স আছে। পিঠাগুলো যদি আপনি মচমচে করে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে পিঠাগুলো অনেক কড়কড়া লাল লাল করে ভাজতে হবে। আর যারা সফট রসালো পিঠা পছন্দ করেন তারা কড়া ভাজি দিবেন না, হালকা ভেজে রসে ডুবিয়ে নেবেন। আর শিরা বানানোর সময় আসলে বলা হয়নি, শিরার ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘন হবে না, নর্মাল একটু লিকুইড থাকবে। আপনার খুব বেশি হলে 4 মিনিট, 2-4 মিনিট জাল দিলেই কিন্তু শিরা তৈরি হয়ে যায়। আর এই পিঠায় শিরাটা কিন্তু অবশ্যই ঠান্ডা ব্যবহার করতে হবে। যদি গরম শিরা দেন সেই পিঠাগুলো কিন্তু নরম হবে, কখনোই মচমচে হবে না। সেই জন্য একটু স্বাদ পাওয়ার জন্য বা 2 দিন রেখে খাওয়ার জন্য আনুপাতিক একটু ঠান্ডা বা গরম শিরা ইউজ করবেন। আর একদম গরম তেল থেকে পিঠাগুলো ভেজেই কিন্তু এই শিরায় পুড়ে দিতে হবে, কোনোভাবে ঠান্ডা করা যাবে না। শিরা থাকবে ঠান্ডা, পিঠা থাকবে গরম। এটাও একটা সিক্রেট, অনেকে কড়কড়াটা করতে পারে না, কিভাবে কড়কড়া হবে। তো আমি এই পদ্ধতি মেনেই 2 রকম করে করেছি। বেশিরভাগ আমি কড়কড়া করেছি, আর অল্প সংখ্যক কিছু পিঠা পরিবারে যারা শক্ত খেতে পারে না, দাঁতের সমস্যা বা বয়স্ক বা বাচ্চা, তাদের কথা চিন্তা করে কিছু পিঠা আমি একটু হালকা ভেজে একটু নরম রেখেছি। এই হলো সেই বক্সিং, যেটা বললাম যে 2 রকম আমরা কেন দেখতে পাচ্ছি। এই 2টা বক্সে হচ্ছে আপনার কড়কড়া পিঠা, একদমই খেতে কটকটির মতো, অনেক টেস্টি। আর এই সাইডে একটু হালকা ভেজেছি, এটা কিন্তু অনেক সফট এবং রসালো, এটাও খেতে ভালো। তো এই যে 2 ধরনের পিঠার একটা কম্বিনেশন আপুর কাছে পাঠালাম। মাশাআল্লাহ আপু খুবই খুশি, আমাকে বলল পেমেন্ট নিতেই হবে, নয়তো আদারওয়াইজ এরপর থেকে আর কখনোই অর্ডার দিবে না। আর আমার ভাইয়াও মাশাআল্লাহ আমাকে একটা ভালো অ্যামাউন্ট দিল। এই ছিল আমার পিঠা তৈরি এবং পিঠার পিছে উদ্যোক্তা হওয়ার নতুন একটা অভিজ্ঞতার কাহিনী। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে বা আমার রেসিপিটি ভালো লেগেছে। শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।